বিশেষ বিষয়ের উপরে কথা বলার জন্য এই সকালে আমন্ত্রণ জানিয়েছি দলের পক্ষ থেকে একটি সংবাদ বিবরণীতে আপনাদের উপস্থিত থাকার জন্য। আপনারা জানেন 1.5 মাস 2.5 মাস আগে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট বিভাগ, এর সাথে কুমিল্লা বিভাগের কিছু অংশ, নোয়াখালী, ফেনী, চট্টগ্রামের কিছু অংশ এক প্রলয়ঙ্করী বন্যায় তলিয়ে যায়। হঠাৎ করে কোনো পূর্বাভাস ছাড়াই ভারতের উজানে যে নদীগুলো বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, সেই উজানের নদীগুলোতে প্রবল বর্ষণের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটির আগাম কোনো সংবাদ বাংলাদেশকে না জানিয়েই উজানের নদীগুলো থেকে নদীগুলোর যে বাঁধ ছিল সেই বাঁধ ছেড়ে দেওয়া হয়। এই আকস্মিক বাঁধ ছেড়ে দেওয়াতে বাংলাদেশের 1/3 এলাকা একরকম তলিয়ে যায়। বন্ধুরা আমার, এই প্রলয়ঙ্করী বন্যায় মানুষ মারা গেছে, গবাদি পশু, অসংখ্য গবাদি পশু মারা গেছে, বন্যার পানিতে ভেসে গেছে, ঘর বাড়ি বসতবাটি তলিয়ে গেছে, ক্ষেতের ফসল তলিয়ে গেছে। আপনারা জানেন 5ই আগস্ট একটি দুনিয়া কাঁপানো মহাবিপ্লব সৃষ্টি হয়েছিল বাংলাদেশে। দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রামের একটি পর্যায়ে ছাত্র যুবকরা, তরুণরা, এমনকি শিশুরা পর্যন্ত রাস্তায় নেমে আসে। তাদের বাবা মারাও তাদের সাথে এসে অবস্থান নেয়। শেখ হাসিনা এই শিশুদের, কিশোরদের নির্বিচারে গুলি করতে দ্বিধা করেনি, তাদের রক্ত ঝরিয়েছে। প্রায় 1,500-এরও বেশি শিশু, কিশোর, তরুণদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে শেখ হাসিনা। এই দুনিয়া কাঁপানো বিপ্লবের পরেই এই ভয়ঙ্কর তাণ্ডবটি শুরু হয়। দেশের উত্তর পূর্বাঞ্চলে সেখানে আমরা দেখেছি যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে ব্যাপক ত্রাণের তৎপরতা সেখানে পরিচালিত হয়েছে। এই ত্রাণ তৎপরতায় একেবারে প্রত্যন্ত অঞ্চলে, যেখানে কোনো গাড়ি যাওয়ার সম্ভাবনা ছিল না, আমরা অনেককেই দেখেছি ট্রাকে করে নৌকা নিয়ে গিয়ে সেই ট্রাক যতদূর গিয়েছে, তারপর সেখান থেকে নৌকা নামিয়ে পানিতে নৌকা রেখে সেই নৌকাতে করে ত্রাণ নিয়ে মানুষ গহীন দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করেছে। সেদিন সরকারি বেসরকারি উদ্যোগে মানুষের যে অভূতপূর্ব আমরা ঐক্য এবং দুস্থ মানুষের প্রতি, দুর্গত মানুষের প্রতি যে সহানুভূতি আমরা দেখেছি, সেটা অভূতপূর্ব। বন্ধুরা আমার, গত কয়েকদিন আগে, বিশেষ করে অক্টোবর মাসের শেষের দিকে এবং সেপ্টেম্বর মাসের শেষের দিকে এবং অক্টোবরের প্রথম দিকে আরেকটি বন্যা, এটিও উত্তর পূর্বাঞ্চলের অনেকটি কাছাকাছি বৃহত্তর ময়মনসিংহ জেলা, উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা, বিশেষ করে ব্রহ্মপুত্র এবং নিম্নাঞ্চল যমুনার মিলিত প্রবাহের আশেপাশের যে অববাহিকা, সেই অববাহিকার যে বিস্তীর্ণ এলাকা, সেই এলাকা খুব প্রলয়ঙ্করী না হলেও ক্ষয়ক্ষতি কিন্তু কম হয়। ওদিকে গঙ্গা নদীর পানি প্রবাহিত হয়, আপনারা জানেন, পদ্মা নদী দিয়ে। পদ্মার যে বেসিন, সেই বেসিন থেকে অনেক উপরে পানি প্রবাহিত হয়েছে এবং শাখা নদী দিয়ে সেই পানিগুলো উত্তরাঞ্চলের অনেক এলাকা তলিয়ে দিয়েছে, প্লাবিত করেছে। আমি এই কথাগুলি বললাম এই জন্যই যে বর্ষা মৌসুমে বন্যা হয়, কিন্তু এবারে আনটাইমলি, অসময়োচিত বন্যা। কারণ এবারে বৃষ্টিপাত একটু বেশি হয়েছে এবং সেই বৃষ্টিপাতের কারণে প্রায় রিপিটেশন হয়েছে বন্যা এবং নদীর পানিগুলো ফুলে ফেপে উঠতে।
তো সম্প্রতি যে বন্যা আমরা বৃহত্তর ময়মনসিংহ জেলায় দেখলাম, উত্তরাঞ্চলের বিশেষ করে ব্রহ্মপুত্র এবং তার যে শাখা নদী উপনদী যেগুলো রয়েছে সেখানে যেভাবে আমরা পানি প্রবাহিত হতে দেখেছি, এমনকি গঙ্গা পদ্মা নদীর যে প্রবাহ, তার যে শাখা উপশাখা নদীগুলোতে আমরা পানি যে প্রবাহ আমরা দেখেছি, সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সব কিছুই আমরা গণমাধ্যমে পড়েছি। এবং শুধু তাই নয়, আপনার প্রবল বর্ষণে যশোর, কুষ্টিয়া এবং খুলনারও অনেক অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, এখনও সেই জলাবদ্ধতা রয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে যে এবারের কদিন আগের যে এই বন্যা এবং প্রবল বর্ষণের যে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের যে জলাবদ্ধতা এবং বন্যায় এবারে সরকারের যে কর্মতৎপরতা সেটা খুব একটা পরিলক্ষিত হয়নি, তেমন একটা পরিলক্ষিত হয়নি। ব্যক্তিগত এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল তারা যতটুকু পেরেছে সেখানে গিয়ে তৎপরতা চালিয়েছে, কিন্তু প্রশাসনের দিক থেকে উদ্যোগী হয়ে তেমন তৎপরতা দেখা যায়। বন্ধুরা আমার, কিছুদিন আগে দেশের পূর্বাঞ্চলের প্রলয়ঙ্করী বন্যার পর গত মাসের শেষ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে বৃহত্তর ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা প্রবল বন্যায় প্লাবিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে, দুর্ভোগ বেড়েছে অতিমাত্রায়। মৌসুমি বৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢলেই এই ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে বলে বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেছেন। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার বিস্তীর্ণ অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়। ময়মনসিংহ বিভাগে কংস, জিঞ্জিরাম, পুরাতন ব্রহ্মপুত্র নদসহ সোমেশ্বরী নদীগুলোর পানি অতিমাত্রায় উপচে পড়ে আশেপাশের অঞ্চল তলিয়ে দিয়েছে। শেরপুর জেলার ভোগাই নদ, নাকুয়াগাঁও ও জামালপুর জেলার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এখন যদিও অনেক নেমে গেছে, পানি সরে এসছে, কিন্তু এটি আজ থেকে মাত্র ৬-৭ দিন, ১০ দিন, ১২ দিন, ১৫ দিন আগে এই পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। শেরপুরের কৃষকরা বলেছেন ১৯৮৮ সালের পরে এত ভয়াবহ বন্যা তারা দেখেননি। এইসব নদীগুলোর নিম্নাঞ্চলের ভয়াবহ বন্যার প্রকোপ কমতে থাকলেও এখনও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। অতি ভারী বৃষ্টির কারণেই বৃহত্তর ময়মনসিংহ বিভাগের তাণ্ডব দেখা যায় এবং সিলেট বিভাগের সুরমা, কুশিয়ারা নদীর পানি স্ফীত হতে থাকায় বন্যা আবারও নতুন করে সেসব অঞ্চলে বন্যার প্রবণতা দেখা দিয়েছে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এখনও বহু অঞ্চল জলাবদ্ধ রয়েছে। উত্তরাঞ্চল রংপুর বিভাগের ব্রহ্মপুত্র যমুনা অববাহিকায় ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের কারণে ব্রহ্মপুত্র যমুনা নদ নদী সমূহের আশেপাশে কিছু অঞ্চল বন্যার প্রকোপ খুব বেশি না হলেও কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়, বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়। তবে পদ্মা নদী সহ উত্তরাঞ্চলের বেশ কিছু নদীতে আকস্মিক পানি বৃদ্ধির কারণে বন্যার ঝুঁকিতে পড়েছিল সেই সমস্ত অঞ্চল। ভয়াবহ বন্যায় শেরপুর ও নেত্রকোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন রোপা আমন ও সবজি চাষিরা। সরকারি সূত্র থেকে জানা যায় শুধুমাত্র নেত্রকোনা জেলার 5 উপজেলায় 20,909 হেক্টর জমি রোপা আমন ক্ষেত সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এতে 70,000-এর বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় 400 কোটি টাকা। অন্যদিকে সবজি চাষের ক্ষতি হয়েছে 160 হেক্টর জমির। এতে 5,320 কৃষকের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় 13 কোটি টাকা। প্রায় 1,730টি পুকুর এবং মৎস্য খামার ডুবে গেছে, টাকার অঙ্কে যার পরিমাণ 8 কোটি টাকা। শেরপুরে ক্ষতিগ্রস্ত হয়েছেন 1,77,080 জন কৃষক। এবছর 95,790 হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছিল, তার মধ্যে 37,155 হেক্টর জমির ফসল বন্যায় নষ্ট হয়ে গেছে। শেরপুর, নেত্রকোনা সহ বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের বন্যায় এবং প্রবল বর্ষণে কুষ্টিয়া, যশোর, খুলনায় ব্যাপক জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্ভোগ নিরসনে সরকারের পক্ষ থেকে তেমন একটা তৎপরতা দেখা যাচ্ছে না।
দেশের পূর্বাঞ্চলের বন্যায় যেভাবে সরকারি বেসরকারি উদ্যোগে ব্যাপক তৎপরতা দেখা দিয়েছিল সেটি বর্তমানে দেখা যাচ্ছে না। সাম্প্রতিক বন্যায় কৃষক ও খামারিদের অতি দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বন্যা উপদ্রুত মানুষ ও তাদের পরিবারের দুরবস্থার বিষয়টি নিরসনে সরকারকেই প্রধান ভূমিকা রাখতে হবে। বাজারে চাল, ডাল, সবজি, মাছ, মাংস, ডিমের সরবরাহ ঠিক রাখতে হলেও সরকারকে উদ্যোগী হতে হবে। সার, কীটনাশক ও বীজের সরবরাহ বাড়িয়ে কিংবা প্রণোদনা দিয়ে কৃষক ও খামারিদের পাশে দাঁড়াতে হবে। জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে ক্ষতিগ্রস্ত আবাসন পুনর্নির্মাণ, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ ও পুষ্টির মতো অতি প্রয়োজনীয় সেবাগুলোর ঘাটতি যাতে না হয় সেটি বিবেচনা করে উদ্যোগ গ্রহণ করতে হবে। এই বন্যাজনিত সংকটে শিশুরা যাতে অপুষ্টিতে না ভোগে সেজন্য সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। বন্যা পরবর্তী অসুস্থতা ও পানিবাহিত রোগ নিরাময়ে পর্যাপ্ত ওষুধ সরবরাহের বিষয়ে সরকারকে কর্মতৎপর হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দাবি সমূহ, আমাদের এই দলের পক্ষ থেকে এই বন্যা নিয়ে আমাদের যে বক্তব্য যেটা আমরা সামনে উপস্থাপন করলাম, এখন এটি নিরসনে দলের পক্ষ থেকে যে দাবিগুলো সেই দাবিগুলো এখন আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। বন্যার পানিতে যাদের জমির ফসল বিনষ্ট হয়ে গেছে তাদের সঠিক তালিকা প্রণয়ন করে আগামী ফসল না ওঠা পর্যন্ত তাদেরকে সর্বাত্মক ত্রাণ সহায়তা প্রদান করা, আগামী ফসলের জন্য সুদমুক্ত কৃষি ঋণ প্রদান ও বিনামূল্যে সার, বীজ, কীটনাশক ও সেচের তেলের ব্যবস্থা করা, আগামী ফসলের আগে রবি শস্য উৎপাদনের জন্য তাদের মধ্যে রবি ও শস্যের বীজ প্রদান করা। আমি এর আগেই বলেছি, আপনারা দেখুন যে কিছু স্বার্থান্বেষী মহল, ষড়যন্ত্রকারী মহল আপনার এই দুর্যোগকালীন অবস্থায় শাটডাউন করেছে। পল্লী বিদ্যুৎ বোর্ডের যে ইয়েগুলো আছে, মানে বিদ্যুৎ কেন্দ্রগুলি আছে, সেটা শাটডাউন করেছে, যে সময় আমাদের অতীব প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত থাকা। তো এই স্যাবোটেজগুলো যে হচ্ছে, এই সাবভার্সিভ কাজগুলো যে হচ্ছে, এই ব্যাপারে তো সরকার সজাগ না থাকলে আরো বেশি এটা হতে থাকবে। সুযোগ সন্ধানীরা ঘাপটি বেড়ে আছে বিভিন্ন জায়গায়, তারাই এই কাজগুলো করছে। সরকারকে আবারও মনে করিয়ে দিতে চাই, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং ডিজেলের দাম স্বাভাবিক রাখা, কোনো ক্রমেই যেন ডিজেলের দাম বৃদ্ধি না হয়, কারণ এই দুইটির উপর সেচ এবং আমাদের গ্রামীণ যে অর্থনীতি অনেকটাই নির্ভর করে। গ্রামীণ যে ছোটখাটো যে কুটির শিল্প অনেকটাই নির্ভর করে। এখন মুড়ি বানানো যায় মেশিন দিয়ে, আগে ম্যানুয়ালি বানানো যেত, ঢেকিতে, বালিতে, বিভিন্নভাবে। খই বানানো যায় মেশিনে, আপনার ধান কাটতে হয় মেশিনে কাটানো যায়। তো সুতরাং কৃষি নির্ভর যে ছোটখাটো যে যন্ত্রপাতি যেটা প্রয়োজন, সেখানেও বিদ্যুতের প্রয়োজন, এবং আমাদের সেচের জন্য তো অবশ্যই ডিজেলের অত্যন্ত প্রয়োজন। সুতরাং এগুলোর জন্য যাতে দাম বৃদ্ধি না হয়, এই সব জায়গায় কোনো ধরনের নাশকতা যাতে না হয়, এই বিষয়ে সরকারকে একেবারে সজাগ শুধু থাকতেই হবে, নজরদারি করতে হবে, ওভারসি করতে হবে প্রত্যেকটি সেক্টরকে। বন্যার পানিতে যে সকল মৎস্য, হাঁস, মুরগি, গবাদি পশুর খামার বিনষ্ট, মৎস্য, হাঁস, মুরগি, গবাদি পশু ধ্বংস হয়ে গেছে, তাদের সঠিক তালিকা ও ক্ষয়ক্ষতি নিরূপণ করে পুনরায় খামার প্রতিষ্ঠার জন্য তাদের সুদমুক্ত ঋণ সহ অন্যান্য সহায়তা প্রদান করা। বন্যার পানিতে যাদের বাড়িঘর আংশিক ও পূর্ণাঙ্গ ধ্বংস হয়ে গেছে তাদের তালিকা তৈরি করে ঘরবাড়ি পুনর্নির্মাণে সহায়তা প্রদান করতে হবে। নদীর বাঁধ ভেঙে যে সকল গ্রাম, পাড়া, মহল্লা বিলীন হয়ে গেছে, সে সকল স্থানে বসবাসকারীরা বর্তমানে উদ্বাস্তু হয়ে গেছে, তাদেরকে সরকারি খাস জমিতে আশ্রয়ন প্রকল্পে স্থানান্তরিত করা। যে সকল বাঁধ, রাস্তা, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ অন্যান্য ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান আংশিক ও পূর্ণাঙ্গ ধ্বংস হয়ে গেছে, সেগুলো সংস্কার ও পুনর্নির্মাণ করা। বন্যার পানিতে যে সকল ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিনষ্ট হয়ে গেছে তাদেরকে সরকারি উদ্যোগে শিক্ষা সামগ্রী ও সহায়তা প্রদান করা। বন্যার পানি নামার সাথে সাথে রোগ বালাইগ্রস্ত মানুষের জন্য সরকারি হাসপাতাল ও বিনামূল্যে সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে এলাকা ভিত্তিক মেডিকেল ক্যাম্প স্থাপন করে চিকিৎসা দিতে হবে, কারণ বন্যা সরে যাওয়ার পর পানিবাহিত নানা রোগ হয়, কলেরা, আমাশা, ডায়রিয়া,
তারপর চর্মরোগ ইত্যাদি মানে ব্যাপকভাবে বিস্তার লাভ করে। এই জন্য যদি মেডিকেল টিমগুলো কাজ করে সরকারের উদ্যোগে, বেসরকারি উদ্যোগে তো করা হয়, তাহলে আপনার জনগণের দুর্ভোগ করবে, জনগণ একটা স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসবে। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বলুন। সেটা অন্য জায়গায় বলবো, কারণ আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে এইটা। এই সাবজেক্টের বাইরে কোনো কথা বলতে চাই না। ধন্যবাদ।